আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ, প্রফেসর অফ হেমাটোলজি, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছি। আমাদের একটি সেন্টার আছে, হেমাটোলজি সেন্টার। সেই হেমাটোলজি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। হেমাটোলজিক্যাল ডিজিজ, অনেক ডিজিজ আছে যেগুলো ডিজিজ সম্বন্ধে একের পর এক আমি অ্যাওয়ারনেসের প্রোগ্রামের অংশ হিসেবে অনেকগুলো বলে ফেলেছি। অনেক সময় আমরা যেটা পেয়ে থাকি আর কি, যে রক্তশূন্যতা সেকেন্ডারি কজের কারণে আর কি, নট প্রাইমারি। যেমন আমাদের প্রাইমারি মনে করলে যে একটা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হয়েছে, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়েছে, থ্যালাসেমিয়া হয়েছে, তো এইরকমগুলো হচ্ছে আমার প্রাইমারি অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা। কিন্তু অন্য কারণে যদি কারো হয়ে থাকে সেগুলোরও তো চিকিৎসা হেমাটোলজিস্টই করবে আর কি। সেই হিসাবে আমি মনে করি যে এটা অ্যাওয়ারনেসের অংশ হিসেবে আপনাদের জানানো উচিত, এবং তাই আমি আজকে আসছি যে গর্ভাবস্থায় মায়েদের রক্তস্বল্পতা কেন হয়, তার চিকিৎসা কী এবং সেটা করণীয় কী, এটা বলার জন্য আপনাদের সামনে আজকে হাজির হয়েছে। তো এখানে সত্যিকার অর্থে খুব বড় ধরনের যে সায়েন্স এখানে কাজ করে এমন না। যে একটা যখন কারো প্রেগনেন্সি যখন হয় আর কি, সেই প্রেগনেন্সিতে আমাদের দেশে খুব কমন যেটা হয় আর কি, যে একটা মানুষের খাওয়া দাওয়া নিয়ে আমাদের অনেক জটিলতা আছে। যে আমরা খাওয়া দাওয়া নিয়ে সবসময় দেখি যে একই ধরনের একঘেয়েমি খাবার খেতে থাকি আর কি। ব্যাপারগুলো এখানে হয়তো একটা যখন প্রেগনেন্সি হয় তখন তার নিজস্ব মেকানিজমে দেখা যায় যে সে বমি করতে থাকে, এই জন্যে সে খুব বেশি খাওয়া দাওয়া করে না। আবার তারা খায়ও যেটা আর কি, সেই খাওয়ার মধ্যে দেখা যাচ্ছে যে ধরনের নিউট্রিশনাল এলিমেন্ট খেলে হেমোগ্লোবিন বাড়বে বা রক্ত বাড়বে, সেগুলোও তারা হয়তো কম খাচ্ছে। আরও একটা যেটা ডেঞ্জারাস আমাদের সমাজ ব্যবস্থায় অনেক কিছু আছে, যে অনেক কিছু মিথ আছে, যে দেখা যাচ্ছে যে সংস্কার বলেন, কুসংস্কার বলেন, যাই বলেন, এগুলো নিয়েই মানুষের লাইফ চলতেছে যুগের পর যুগ। এবং এখানেও এরকম একটা মিথ আছে যে আমি যে অনেক পরিমাণে খাইলে তো আমার বাচ্চা বড় হয়ে যাবে আর কি। তো সে কারণেও হয়তো খায় না। তো এইরকম যে গুটি কয়েক কারণে দেখা যাচ্ছে যে গর্ভাবস্থায় মায়েদেরকে আমরা রক্তস্বল্পতা পেয়ে থাকি। আর যারা এগুলো তো হচ্ছে আমরা ইন জেনারেল কথাবার্তা বললাম, কিন্তু আমার মেডিকেল সায়েন্সেও এরকম আছে যে গর্ভাবস্থায় একটু আমাদের প্লাজমা ভলিউম বা শরীরের যে জলীয় অংশ সেটা বেড়ে যায় আর কি। তো বেড়ে গেলে যদি কোনো জায়গায় যদি জলীয় অংশ বেড়ে যায় তো তাহলে স্বাভাবিকভাবে সেটা ডাইলুশনাল অ্যানিমিয়া হবে, এবং সেই ডাইলুশনাল অ্যানিমিয়াটাও এখানে হয় আর কি। তাহলে 3-4টা যে কারণের সাথে আমরা এটা যোগ করতে হবে যে ডাইলুশনাল অ্যানিমিয়া হয় আর কি। তো তাহলে যখন অ্যানিমিয়াতে ভুগে তখন সেই অ্যানিমিয়া যদি আপনি কারেকশানে না যান, তো কারেকশানে না গেলে হবে কি, যে তোমার এর ইফেক্টটা কোথায় পড়বে? মায়ের উপরে যেমন পড়ছে, যে একটা রক্তস্বল্পতার জন্য উনি দুর্বলতায় ভুগবে, যেমন এর রিলেটেড যে সমস্যাগুলো, জটিলতা যেগুলো, সেগুলো সবই মায়ের মধ্যে থাকবে। সাথে সাথে ইফেক্টটা পড়বে অনাগত শিশুর দিকে আর কি, সেই বাচ্চাটির উপরই হবে। কি হয়, খুব কমন যেটা হয় যে বাচ্চা ওয়েট কমে যায়, যেটাকে আমরা বলি যে ইন্ট্রাইউটেরাইন গ্রোথটা কমে যায় আর কি। তো সেই কমে যাওয়া যাতে না যায় সেই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। এবং এই যে গর্ভাবস্থায় যে মায়েদের যে হেমোগ্লোবিন কমে যাওয়া, এটাকে মেইনলি প্রেগনেন্সি রিলেটেড, তো নিজস্ব যে জটিলতা সেটা যদিও গাইনিয়ালারা দেখবে, কিন্তু যখন হেমোগ্লোবিন কমে যাবে তখন তো আমাদের হেমাটোলজিস্টের সাথে এটা কম্বাইন মডালিটিস অফ ট্রিটমেন্ট। অনেক সময় যে একজনের না হলে দুইটা লাগে, আগে মডালিটিসটা বাড়ানো লাগে। সেই জন্যে হেমাটোলজিস্ট এবং আমি মনে করি যে গাইনোকোলজিস্ট মিলেই এই ধরনের যখন সমস্যা আসে তখন সেই সমস্যাগুলোর সমাধান করতে হবে আর কি। তো যাই হোক আর কি, আমাদের গর্ভাবস্থায় যে এখানে গুরুত্ব দিতে হবে এই কারণে যে মায়ের হেমোগ্লোবিন কমে যে ইফেক্ট হয়, সেই ইফেক্টের থেকে দেখা যাচ্ছে যে বাচ্চার ইফেক্টটা অনেক বেশি। বাচ্চার গ্রোথটা শর্ট হতে পারে, ইন্ট্রাউটেরাইন গ্রোথ রিটার্ডেশন হতে পারে। এই কারণে আমরা যতটা সতর্ক হব, আমরা ততটাই মনে করেন একটা ভালো, সুস্থ, সবল শিশু পাব। এবং মানুষ যেটা বলে যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, সেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমরা ভালো পাব। আপনারা সবাই ভালো থাকেন, আপনারা সুস্থ থাকেন। আমি হেমাটোলজিস্ট হিসেবে আপনাদের যদি কিছুটা হলেও যদি আমি অ্যাওয়ারনেস যদি সৃষ্টি করতে পারে থাকে, তো আমি নিজেকে ধন্য মনে করব। ধন্যবাদ সবাইকে।